আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের আমাদের পরীক্ষার যে সিলেবাসটা সেটা সম্পর্কে তোমরা জানো কি কি অধ্যায় সেটা একটু বলে দেই। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো। আর্থিক বিবরণী একটা বেসিক ফরম্যাট আলোচনা করব, কিভাবে করতে হবে সেই বেসিক কনসেপ্ট আলোচনা আজকে করব। আগে একটু বলে দিই পরীক্ষার জন্য যে সিলেবাস যেটা আছে সেটা একটু বলে দিই। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই চারটা ধারাবাহিক আছে। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায়, তারপরে নবম অধ্যায়। এই অধ্যায় থেকে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, জেনে রাখবা। আর নবম অধ্যায় থেকে দুইটা উপর, দুইটা 20 নম্বর এবং দুইটাই আনসার করতে হবে। বাকি অধ্যায় থেকে মনে হয় 60টা প্রশ্ন হবে, 500 আনসার করতে হবে, খুব সুন্দর। আর বেশি আসলে তো তোমাদেরই সুবিধা। এই ছিল অধ্যায়, এবং অধ্যায়ের মধ্যে কি কি আলোচনা, হিসাব সমীকরণ আছে, কি কি আসতে পারে সেই বিষয়টা আইডিয়া দিতে পারি। হিসাব সমীকরণ, নগদান বৈদ্যুতিক গণাতি করা আছে, নগদ প্রাপ্তির প্রধান সূত্র এর মধ্যে কত বিশিষ্ট হবে তো এটা। তৃতীয় অধ্যায় ব্যাংক সমীকরণ উভয়জের এবং একক জের। আর চতুর্থ অধ্যায় রেওয়াল। সপ্তম অধ্যায়ে কার্যপত্রটা থাকবে, আর নবম অধ্যায় আর্থিক বিবরণ। সিলেবাসটা একটু বলে দিলাম, 4টা অধ্যায়। আর কয়টা অধ্যায়? 5টা অধ্যায় না, 6টা অধ্যায় পড়তে হবে। আর্থিক বিবরণে এবার আমি চলে আসি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং IAS 1 অনুযায়ী কি করা হয়? IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী করা হয়। যদি বলা হয় আর্থিক বিবরণীর মোট উপাদান কয়টা, আর্থিক বিবরণীর মোট উপাদান হচ্ছে 5টা। কত ধারা অনুযায়ী? IAS 1 অনুযায়ী। এটা লিখে রাখি, IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, এবং আর্থিক বিবরণীর ধারা মোট উপাদান কয়টা? 5টা। সেটি কি কি? 1 নাম্বার লিখতে পারো আয় বিবরণী। আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, যেটাই থাকুক না কেন একই বিষয়, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। 2 নম্বরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বরে হচ্ছে আর্থিক বিবরণী, কিন্তু অধ্যায়ের নাম মনে রাখবা। আর্থিক বিবরণী কি অধ্যায়ের নাম, আর আর্থিক অবস্থার বিবরণী যেটা সেটা হচ্ছে ব্যালেন্স শিট, যেটা আমরা বলি সম্পদ দায়ের যে অবস্থা, সেটা আর্থিক অবস্থার বিবরণী। সেটা কিন্তু আর্থিক বিবরণীর একটা পার্ট মাত্র। 4 নম্বরে নগদ প্রবাহ, এটা তোমরা সেকেন্ডারি গেলে পাইবা। আর 5 নম্বর হচ্ছে একটা প্রয়োজনীয় নোট, প্রয়োজনীয় নোট টিকা সমূহ, যেগুলো আমরা অঙ্কের শেষে গণনা কার্যের মধ্যে দিই সেগুলো। এই হচ্ছে মোট পার্ট 5টা উপাদান। এটি জেনে রাখবা। এটি বাইরেতে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়, আমরাও শুরু থেকে বাইরেতে প্রশ্ন করি, ওরা IAS আর আমি অংশীতে দিছি, তারপরে ওইটা বলতে পারি না। এই 5টা বিষয় তোমরা লিখে রাখবা, যে আর্থিক বিবরণী অধ্যায় হচ্ছে নবম অধ্যায়, এবং উপাদান হচ্ছে 5টা, IAS 1 অনুযায়ী করা হয়। এতটুকু ক্লিয়ার, এবং লিখে রাখবা কিন্তু সবাই, অবশ্যই লিখে রাখবা। এবার আমি একাদশ শ্রেণী যেটা আছে আমাদের প্রথম পত্রে যেটা হয় সেটা কিন্তু এক মালিকানা কোম্পানি, আর দ্বিতীয় পত্রে যেটা সেটা হচ্ছে কোম্পানির অঙ্ক, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির অঙ্ক। প্রথম পত্রটা আমার এক মালিকানা অঙ্ক, সেটা হচ্ছে আবার 2 ধরনের। আজকে আমি আর্থিক বিবরণী নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আর্থিক বিবরণী নবম অধ্যায়। আর হচ্ছে 2 ধরনের আর্থিক বিবরণী এই জায়গায় পাইবা তোমরা, 2 ধরনের, দুইটাই আলোচনা করতে। একটা সেবামূলক প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে উৎপাদন বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। উৎপাদন কমই থাকে, উৎপাদন বা পণ্য কি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এইগুলো দুইটা প্রতিষ্ঠানের ধরন। এটাতে একদম সিম্পল, এটাতে একটু হিসাব নিকাশ একটু বেশি আছে, উৎপাদন অথবা কোন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আমি আগে একটু সেবামূলক সম্পর্কে একটু আইডিয়া দিই। সেবামূলক সম্পর্কে তোমরা কম পাইছো আগের অঙ্ক, 9 মধ্যে ছিল কিনা আমার জানা নেই খুব বেশি। তো সেবামূলকটা একদম সিম্পল, এটা নিয়ে আমি বেশি আলোচনা করব না, এইজন্য আগে সেবামূলকটা বলতেছি। আই থেকে ব্যয় বাদ দিব, সেবা দেওয়া থাকবে, আই থেকে ব্যয় বাদ দিব। আগে একটু হেডিংটা দেখি, মনে হয় এটাতে এত বেশি লেখার কিছু না, আমি হেডিং নাম দিব না, শুধু জাস্ট একটু লিখবো, দেখাবো। আই বিবরণী লিখলাম, যেটা থাকবে সেটাই লিখবে, বিশদ আয় বিবরণী হোক, আয় বিবরণী হোক, যেটা থাকবে সেটাই লিখবে।
আর মনে রাখবে আই বিবরণী কোম্পানির নাম কিন্তু আগে হবে, ধরো এবিসি কোম্পানি, আই বিবরণী বিশদ বিবরণী। আর হবে কি 2000 যত সালে হোক 2020 সালে 31 ডিসেম্বর তারিখ, 31 ডিসেম্বর তারিখে, এটা আমি আর অন্য জায়গায় লিখবো না, তোমরা বারবার এটা লিখতে হবে। সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখতে হবে, সমাপ্ত বছরের জন্য। এটাতে বলছি এটাতে সমন্বয় কম থাকবে, অত বেশি থাকবে না তোমাদের, একদম কম। এজন্য এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে লিখে দেব। টাকা টাকা টাকা, এদিকে লিখো দিব। সেবা আয় দেওয়া থাকবে সরাসরি। এই সেবার সাথে যা কাজ একাধিক যদি আয় হয়, মনে করো একাধিক আয় সম্পন্ন করেছি, একটা হচ্ছে সেবা আয় আবার বিনিয়োগের সুদ, সেই ক্ষেত্রে কি করতে হবে, একসাথে আয় সব একসাথে বলবে তো, সেই ক্ষেত্রে তোমরা এই সেবা আয়টা ফার্স্ট কলামে লিখবা। তারপরে যোগ করবা অনার্জিত আয় যদি কি হয়, অর্জিত হয়, এই কথাটা অনার্জিত আয় অর্জিত, এটা কি হবে, যোগ হবে। অনার্জিত আয় অর্জিত সেটা যোগ করতে হবে। যোগ করার পরে অলিখিত মানে বকেয়া আয় সেটাও কি হবে, যোগ হবে। ভালো কথা। এবার অর্জিত আয়ের মধ্যে যদি অনার্জিত আয় উল্লেখিত থাকে, অনার্জিত আয় বা অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, বলে যে সেবায়ের মধ্যে এত টাকা অনুপার্জিত আয় আছে, তাহলে সেটা আমরা ম্যানেজ করতে হবে। অনুপার্জিত আয় যত টাকা বলবে অত টাকা মাইনাস করি। যদি দেখো আয় সংক্রান্ত আর কিছু নাই, তাহলে এই কাজটা করতে হবে মিড কলাম, মিড কলাম করে ফাইনালে চলে যাব। আমি মনে করলাম যে আর অন্যান্য কোনো আয় থাকতে পারে, যেমন বিনিয়োগের সুদ যদি থাকে অঙ্কের মধ্যে, এবং সেটার সাথে কাজ থাকলে তো আমরা যোগ করব, কাজ না থাকলে কি করবো, এখন সবটুকু মাঝে লিখো, এবার যোগ করে বাইরে আসো। একাধিক হইলে এই কাজটা করতে হবে। আশা করি সেবা আয়ের জন্য 34 সালে এবং 2 নম্বরে কিন্তু আসতে পারে, ক নম্বরে যে মোট সেবা আয়ের পরিমাণ কত, তাহলে এই পর্যন্ত কাজটা করে দিলেই হয়ে যাবে। 2 নম্বরের জন্য এই পর্যন্ত যে কাজটা, এই টাকাটা বের করে দিলেই হবে। অনার্জিত আয় যদি অর্জিত হয় যোগ করতে হবে, আর অলিখিত আয় মানে বাকিতে আয় দেওয়া হলে যোগ করতে হবে। আর অনার্জিত আয় যদি হয় এবং সেবা আয়ের মধ্যে যে পরিমাণ টাকা অনুপার্জিত হবে অগ্রিম, সেই আয়টা বাদ দিতে হবে। আশা করি এটুকু ক্লিয়ার। এটা থেকে এই হলো মোট আয়, এই মোট আয় থেকে বাদ দিব কি, অন্যান্য যে ব্যয় আছে, মোট আয় থেকে ব্যয় সমূহ বাদ দিব। মোট আয় থেকে কি বাদ দিব, ব্যয় সমূহ। ব্যয় সমূহের মধ্যে কি কি আছে, মনে করো বেতন, ভাড়া, বিজ্ঞাপন, যা যা আছে। আবার একটা জিনিস বলে রাখি, এই জায়গায় যদি বেতনের সাথে কাজ করতে হয় তাহলে মিড ফার্স্ট কলামে লিখতে হবে। যেমন বকেয়া আছে তাহলে যোগ করতে হবে, যোগ করে এই জায়গায় লিখে মাঝে। কিন্তু ভাড়া তার সাথে কোনো কাজ নাই, এবার কি করব, সরাসরি মিড কলামে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আর সবগুলো লিখতেছি না, কয়েকটা লিখে দিলাম। মোট ব্যয়, তো মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা হবে সেটাই কি, নিট মুনাফা। অর্থাৎ তোমার কোন পদ্ধতি হয়ে গেল অলরেডি, সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটা হয়ে গেছে। মালিকানা সত্য বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু বিশদ আয় বিবরণীটার মধ্যে সেবামূলক। এবং লিখে রাখো, আমি যে লিখতেছি তোমরা সাথে সাথে লিখতে থাকবে, না বলতে অবশ্যই কমেন্ট করে জানাই পাবে। সেবামূলকের সাথে পণ্য ক্রয় বিক্রয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পার্থক্যটা মূলত এই আর্থিক আর বিশদ আয় বিবরণীর মধ্যে। বাকিটা মধ্যে কিন্তু এই ধরনের কোনো পার্থক্য তেমন নাই, সেম ক্যাটাগরি। আমি এখন আসি ওই ইয়ার মধ্যে, ওইটার মধ্যে কিছু কাজ বেশি আছে, সেই কাজগুলো একটু দেখাই। আমি উপর থেকে লেখা শুরু করি, কারণ এটাতে লেখা অবশ্যই বেশি। এবার আমি দেখাবো তোমাদের যে কোম্পানিটা আমি কিন্তু আগে দেখছি না, বিশদ আয় বিবরণী, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, 3 কলাম বিশিষ্ট গল্প করবা। আশা করি এই বেসিক কনসেপ্ট আলোচনার পরে তোমরা যে কোনো অঙ্কই পারবে। প্রথমবারই বিক্রয়, এবং মনে রাখো বিক্রয়ের কাজ করতে হবে মিড কলাম। ক্লিয়ার? এবার আসো বিক্রয়ের সাথে কি কি কাজ হইতে পারে সেটা আমরা এখন দেখব। তারা হতে পারে সিম্পল, বিক্রয় খরচ কি যাবে, বাদ যাবে।
বিক্রয় ফেরতের আরেক নাম কিন্তু আন্তঃফেরত, সেটা মনে রাখবেন। বিক্রয় ফেরতের আরেক নাম আন্তঃফেরত, সেটাও বাদ যাবে। আবার বিক্রয় বারটাও বাদ যাবে। বিক্রয় বারটা কি যাবে? বাদ যাবে। তারপরে মুনাফাবিহীন বিক্রয়, এটা কি যাবে? বাদ যাবে। তারপর অলিখিত বিক্রয়, মানে যে বিক্রয়টা এখন হিসাবভুক্ত হয় না, ধারে বিক্রয়। অলিখিত বিক্রয় মানে মনে রাখবেন ধারে বিক্রয়, যেটা হিসাবভুক্ত হয় না সেটা যোগ করতে হবে। আর মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, বিক্রয় মূল্যে মালিক যদি পণ্য উত্তোলন করে, সেটা কি করতে হবে? পণ্য উত্তোলন, আমরা জানি পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে বাদ দিই, কিন্তু প্রশ্ন উল্লেখ থাকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, সেটা কিন্তু যোগ করতে হবে। আরেকটা আছে, সেটা তোমাদের থাকতেও পারে নাও থাকতে পারে, তাও আমি দিয়ে দেই, থাকবে না। এই পর্যন্ত তোমাদের কাজ কমপ্লিট। নিট বিক্রয় বলতে এই কাজগুলো করে নিলে হবে, এতগুলো সময় থাকবে না। স্পষ্ট করে যারা একদম প্রথম স্টুডেন্ট আছো, যেগুলো গ্রুপ থেকে আসো, বিক্রয় বিক্রয় ফেরত এইগুলো বিষয় আশা করি তোমরা জেনে গেছো। তাহলে এই বিষয়টা মনে রাখবা, নিট বিক্রয় বলতে এগুলো কি বুঝায়, এতগুলো সময় একসাথে নাও থাকতে পারে। এবার অনেক সময় দেখো অঙ্কের মতো উল্লেখ থাকতে পারে যে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় যা বিক্রয় কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি, সেই ক্ষেত্রে ওটাতে একটা ক্রয় মূল্য থাকে আর একটা বিক্রয় মূল্য থাকে। অথবা বিক্রি করলাম ৮০,০০০ টাকার, আমি 20% লাভ ধরে বিক্রি করছি, তো ৮০,০০০ টাকার উপর 20% যদি লাভ হয় ১৬,০০০ টাকা লাভ হবে। ১৬,০০০ টাকা লাভ মানে ৯৬,০০০ টাকা জিনিস, তাহলে আমরা বিক্রয় থেকে বাদ দিব ৯৬,০০০ টাকা, দেনাদার থেকে বাদ দিব ৯৬,০০০ টাকা, আর মজুত সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব ৮০,০০০ টাকা, মনে রাখো। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, সেটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে, যেহেতু এখনো বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এটা জটিল আইটেম বেসিক্যালি। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, সেটা বিক্রয় হইছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি, সেজন্য আমরা এটাকে অনিশ্চিত বিক্রয়কে আমরা বিক্রয় হিসেবে গণ্য করতে পারবো না, বিদায় আমরা কি করব? বাদ দিব। বাদ দিয়ে যে কাজটা হবে সেটা হচ্ছে নিট বিক্রয়। কয়টা বিষয় হলো দেখো, সমন্বয় কাজ কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সমন্বয় আসছে। এই ছয়টা সমন্বয় মনে রাখলে তোমাদের নিট বিক্রয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। এতটুকু হচ্ছে বিক্রয়ের মধ্যে এই কাজগুলো করতে হবে সর্বোচ্চ। দেখা আশা করি যাচ্ছে, না হয় আমি আবার একটু দেখতেছি। ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। তাহলে এবার আসি এই বিক্রয়। বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি তোমরা পেরে যাও, তাহলে আর সমস্যা কিছু থাকবে না আশা করি। না, আমি শুধু এতটুকু বলবো, আমি আবার এরপরে আবার ক্লাস করাবো, যেহেতু দেখছো অনেকগুলো সমন্বয়, এটি পারলে বাকিটি পারবা তোমরা। হ্যাঁ, আমি কিন্তু মুছে দিলাম, তোমরা কিন্তু মুছে দিবা না। বাদ দিতে হবে কি এখন? বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। শুরুতে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য, মনে রাখবে কি? প্রারম্ভিক মজুত পণ্য। এটার মধ্যে একটা উল্লেখ থাকতেও পারে অনেক সময়, তবে থাকবে না, তো আমি দিয়ে দিই, সব কিছু একসাথে দিয়ে দিই। যদি প্রারম্ভিক মণিহারি প্রারম্ভিক মজুতের অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেটা কি করতে হবে? এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ দিতে হবে। এইজন্য যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু না থাকলে প্রারম্ভিক মজুত পণ্য মিড কলামে লিখবো, যেহেতু সমন্বয় আছে এইজন্য ফার্স্ট কলাম লিখবো। আর সমন্বয় এই একটাই আসতে পারে, এর বেশি কিন্তু থাকবে না, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বললাম, বলে রাখলাম না, এই প্রারম্ভিক মজুতের সাথে কোনো কাজ না থাকলে মিড কলামে লিখতে হবে। কাজ আমি ধরে নিলাম যে একটা আছে, যে প্রারম্ভিক মজুতের মধ্যে প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত আছে, সেটা আবার মণিহারির সাথে কিন্তু যোগ হবে, আর এই জায়গা থেকে বাদ দিতে হবে। এবার আসো ক্রয়। ক্রয়ের সাথে কি কি কাজ হয় আমি দেখব। লিখলাম ক্রয়, যেমন ক্রয় বার্তা বা ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেক নাম কিন্তু বই ফেরত। ক্রয় ফেরত কি যাবে? বাদ যাবে। আর ক্রয় বার্তাও কি যাবে? ক্রয় বার্তাও বাদ যাবে। দুইটা একসাথে লিখলাম। তারপরে মুনাফাবিহীন যে বিক্রয় ছিল, সেটাও কিন্তু বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয়, সেটাও বাদ যাবে। আর পণ্য উত্তোলন, সেটাও কিন্তু বাদ যাবে। বাদ দেওয়ার পরে বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে, সেটাও কিন্তু বাদ যাবে। পণ্য বিতরণ।
ভয়ের কোনো কারণ নাই, শুধু মনোযোগ রাখবা, ধরে রাখবা। বিনামূল্যে পণ্য বিতরণ। এবার আসো পণ্য উত্তোলন তো লিখছি, আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য সেটাও বাদ যাবে। আগেটাতে একটা জিনিস বলতে ভুলে গেছি, ভ্যাট কিন্তু বাদ দিতে হয়। নিট বিক্রয়ের উপর আমরা ভ্যাট বের করব, সবসময় মনে রাখবা নিট বিক্রয়ের উপর ভ্যাট বের করব। ভ্যাট সহ বলা থাকলে 115 দ্বারা ভাগ করে 15 দ্বারা গুণ করে ভ্যাট বের করব। এটাতে অলরেডি কয়টা সময় দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপাতত অত বেশি মুনাফা বিক্রয় দিছি, পণ্য উত্তোলন দিছি, বিনামূল্যে পণ্য বিতরণ দিছি, আগুনে বিনষ্ট পণ্য দিছি, ক্রয় ফেরত এই সব দিয়ে দিছি। এবার খুব বেশি না। এবার শুনতে কি করো, ক্রয় ভ্যাট যেটা বলে ভ্যাট বা শুধু ভ্যাট লিখতে হবে, যে ভ্যাটটা বাদ দিই। এই যে নিট ক্রয় আছে সেই টাকার উপর 15 দ্বারা ভাগ করবা, নিচে 115 লিখবা, যা আসে সেটাই লিখে দেবে। লেখার পরে বাহিরে টাকা নিয়ে চলে যাবে। ক্লিয়ার? এবার লিখতে হবে যদি জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, মজুরি, আমদানি শুল্ক বা শুধু শুল্ক, পরিবহন, মনে রাখবা শুধু পরিবহন বা ক্রয় পরিবহন, পরিবহন বা ক্রয় পরিবহন কিন্তু একই শব্দ, বা আন্তঃপরিবহন একই শব্দ, সেটাও আসবে। পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন আসবে। সমন্বয় থাকলে কি করবা, কাজ করবে, মাঝে করে যোগ করবা, বিয়োগ করবা। আর কাজ না থাকলে সরাসরি বিয়োগ কলম লিখবা। হ্যাঁ, যদি কোনো কাজ না থাকে সকল অগ্রিম খরচ কি অনেক সময় মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত থাকে, সেগুলো আমরা কি করতে হবে, সংস্থাপন ব্যয়টা মজুরি থেকে বাদ দিতে হবে, কারণ সংস্থাপন ব্যয় হচ্ছে মূল্যের তৈরি। আর তোমরা এটা লিখে রাখো, হ্যাঁ এটা লিখে রাখো। আশা করি তোমাদের দেখাও যাচ্ছে এবং লেখাও হয়ে যাবে। আমি কিন্তু আমার নিচে স্পেস না থাকার কারণে আমার উপরে যাওয়া লাগছে। হ্যাঁ, লিখবা কিন্তু সাথে সাথে, ভিডিওটা দেখার সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখতেছো অবশ্যই লিখে রাখবা, কমেন্টস করে জানাবে তোমাদের কোনো সমস্যা থাকলে। কনফিউশন দূর করার জন্য আমি নিরলসভাবে তোমাদের জন্য কাজ করে দেব। অ্যাকাউন্টিং এর ক্লাস তোমাদের থাকবেই যদি আমার সাথে তোমরা থাকো নিয়মিত। এবং পাবলিক ইউনিভার্সিটি তোমাদের সামনে কিন্তু বড় একটা সুযোগ। তোমাদের ইন্টার পাস করে কিন্তু তোমাদের কাছে কেউ বলবে না যে আমি তুমি একটা চাকরি করো। চাকরির কথা সব কমই আছে, ডিফেন্স সিকিউরিটি গেলে ভিন্ন জিনিস। এছাড়া যারা আছো তোমাদের সবচেয়ে বড় পাওয়া হয়েছে সামনে ইন্টার পাসের পরে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও। তার জন্য অবশ্যই কেউ যদি অটো পাসের স্বপ্ন নিয়ে বসে থাকো তাহলে কিন্তু লাইফটা নষ্ট করা বাদে আর কিছুই করবে না। তাহলে তুমি আর পড়াশোনা না করে এখনই বিদেশ চলে যাও দ্রুত। অটো পাস নিয়ে পড়াশোনা করে তুমি কিছুই করতে পারবে না, সিরিয়াসলি পড়াশোনা না করো, কারণ লাইফে তোমার এগুলো লাগবে। এই জায়গাটা তুমি পার পেয়ে গেলে লাইফে প্রাইভেট ফেস করবা, তখন তুমি কি করবে এগুলো অবশ্যই জানা লাগবে। তো জাহাজ দ্বারা যদি উৎপাদনশীল কোম্পানি হয় তাহলে যন্ত্রপাতির অবশ্যই জায়গা আসবে। অফিস ড্রয়িং এর যদি বেতন দেখো তাহলে উৎপাদনশীল কোম্পানি বলবা, উৎপাদন মজুরি থাকলে উৎপাদনশীল কোম্পানি বলবা, এবং উৎপাদন কোম্পানি বলেই তোমার যন্ত্রপাতির অবচয় কিন্তু আসবে। আর বেশি লিখলাম না, তারপরে সব যোগ করব। এই যে যোগ করে আমি যোগফলটা একটু করে লিখতেছি। যোগফল থেকে বাদ দিব কি, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। এবার সমাপনী মজুত পণ্যের মধ্যে ওই যে আগে বলছিলাম বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এটা কি করতে হবে, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, সেটা বিক্রয় অথবা, কারণ এটা তো আমারই পণ্য না, হয়তো আমার কোম্পানিতে এখন আসে, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। তবে এই জায়গায় কোনটা লিখতে হবে, ক্রয় মূল্য, মনে রাখবা কিন্তু আগেটা ছিল বিক্রয় মূল্য। যোগ করার পরে একসাথে এতগুলো তোমাদের থাকবে না, কিন্তু শব্দ পড়ে তোমার জানতে হবে। আর যদি আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুতের অন্তর্ভুক্ত থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে। আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার পরে বাইরে আসবা, আসার পরে এটার নাম হচ্ছে এই সমাপনী, এটা থেকে এই সমাপনী মজুতের বাদ দিলে এই বাইরে যে টাকাটা আসলো তার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু অনেক সময় বের করতে হয়। আশা করি ক্লিয়ার। আগুনে বিনষ্ট পণ্য এই জায়গায় অলরেডি দুই জায়গায় বসে গেছে। আগুনে বিনষ্টের মধ্যে কিছু টাকা বীমা করা হয় আর বাকি টাকাটা বীমা করা হয় নাই। যে টাকাটা বীমা করা হবে না সেটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, আর যেটা বীমা করা হবে সেটা চলতি সম্পত্তির মধ্যে চলে যাবে, আর্থিক অবস্থার বিবরণী। এই টাকা থেকে এটা বাদ দিলে যেটা হবে তার নাম কি, মোট মুনাফা। মোট মুনাফা। এবার এই মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। আমি পরিচালন ব্যয়ের বিস্তারিত এখন আর লিখব না, আমি দুই একটা নাম লিখে দেই, বেতন এবং ভাড়া।
কাজ করতে হয় তাহলে মিড কলাম ফার্স্ট কলাম, কাজ না করলে মিড কলাম লিখে যোগ করে বাইরে চলে আসো। এটা থেকে এটাকে আবার দিলে যে হবে তার নাম কি? পরিচালন মুনাফা। পরিচালন ব্যয়ের মধ্যে অনেকগুলো সমন্বয় আছে, আমার আগের একটা ভিডিও আছে ওতে অনেক সমন্বয় নিয়ে আলোচনা করছি। পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে কি? অপরিচালন আয়। অপরিচালন আয় কি করতে হবে? যোগ করতে হবে। অপরিচালন আয়গুলো যেগুলো কোম্পানি নিয়মিত বিজনেসের মধ্যেই পড়ে না, যেমন ঋণের সুদ, অস্বাভাবিক যে ব্যয়গুলো হয় আগুনে বিনষ্টজনিত ক্ষতি, সেগুলো হচ্ছে অপরিচালন না ওই ব্যয়। আয় হচ্ছে যেমন বিনিয়োগের সুদ, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। সমন্বয় থাকলে মিড কলাম, না থাকলে মিড কলামে লিখবো, সমন্বয় থাকলে ফার্স্ট কলাম। আর যন্ত্রপাতি বা সম্পদ বিক্রয়জনিত, হ্যাঁ যে কোনো সম্পদ বিক্রয়জনিত যদি লাভ হয় সেই লাভের টাকাও পরিচালন আয়, সেটা যোগ করে যেটা হবে তার সাথে অপরিচালন ব্যয়টা এবার কি করতে হবে? বাদ দিতে হবে। আমি নিচে না নেমে এই জায়গায় কাজ করতেছি। আবার বিয়োগের মধ্যে কারা আসবে? অপরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। অপরিচালন ব্যয় কোনগুলা? এই যন্ত্রপাতি বিক্রি যদি না বলে যোগ হয় ব্যয়টা কি হয়ে যাবে? ক্ষতি হলে এই জায়গায়। আর ঋণের সুদ আগেটা কিন্তু আছে, হ্যাঁ এই জায়গায় লিখলাম, লেখার পরে যোগ করে বাইরে যাও, বাদ দেওয়ার পরে যে টাকা সেটার নাম নিট মুনাফা। সবার শেষের টাকার নাম কি? নিট মুনাফা। তবে এই পর্যন্ত আপাতত রাখলাম, নেক্সট ভিডিও তো চলবেই, হ্যাঁ ইউটিউবে ভিডিও চলবে, ফেসবুক লাইভ ভিডিও চলবে। যারা সিরিয়াস আছো পড়াশোনা করতে যাও তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবা। আজকের মতন রেখে দিলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার ক্লাস দিব, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। কোনো কিছু জানার আগ্রহ থাকলে, কনফিউশন কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টস করে জানাইবা। আল্লাহ হাফেজ।